শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি প্রণোদিত পাল, সহকারী শিক্ষক, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ধারাবাহিক ক্লাস করছেন। এই ধারাবাহিক ক্লাসগুলো আপনারা নিশ্চয়ই বাড়িতে বসে এবং স্বাস্থ্যবিধি মেনেই করোনাকালীন সময়ে আপনারা সুন্দর করে সবকিছু প্র্যাকটিস করছেন, এবং আমি আশা করছি যে আপনারা সুন্দর করে বাসাতে বসে আমাদের ক্লাসটি প্রত্যেকটি ক্লাসের পুরো বিষয়টি ডিটেইলস বুঝতে পারছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিন যে ওরিয়েন্টেশন ক্লাসে ছিলাম, তো ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে একটা জিনিস খুব ভালোভাবে আমি লক্ষ্য করেছি যে আসলে আমাদের এক স্টুডেন্ট, উনি হচ্ছেন মনে হয় বিষয় কি যে আসলে সবাই তো দেখা যাচ্ছে যারা আসলে আমরা অনেকে অনেক স্বপ্ন দেখি যে আসলে আমরা টিচার হব, হ্যাঁ, সার্টিফিকেট অর্জন করে টিচার হতে হবে, এরকম স্বপ্ন দেখি। অনেকে কাতার মধ্যে শুয়ে দেখি, আর অনেকে আবার তার সেটা অর্জন করার জন্য পরিশ্রম করে থাকি। এখন কথা হচ্ছে যারা আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত রয়েছেন এবং তাদের মধ্যে আমি একটা স্টুডেন্টকে দেখেছি যে তিনি আসলে বাসায় বোর্ডের ব্যবস্থা করেছেন, হোয়াইট বোর্ড ব্যবস্থা করে উনি সেই বোর্ডে প্র্যাকটিস করছেন। যদিও নামটা আমার ঠিক খেয়াল নেই, নামটা বলেই দিতাম, কিন্তু আসলে উনি কিন্তু বাসাতেই প্র্যাকটিস করছেন একদম বোর্ডে। কারণ এটা আসলে আসলে কিসের ইঙ্গিত দেয় আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কঠোর একটা পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে যে তিনি পরিশ্রম করছেন যে তিনি যেন একজন আর্টের টিচার হতে পারেন, শিক্ষকতার হিসেবে আর্টকে নিতে পারেন, এবং সেই জন্য প্র্যাকটিস করছেন। এই বিষয়টি দেখে আমি আসলে আমার খুবই ভালো লেগেছিল সেদিন। এখন এর জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে আমার ক্লাসগুলো নিয়মিত দেখছেন এবং ক্লাসগুলো নিয়ে বুঝতে পারছেন। তো ছবিতে কিছু কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলো আসলে একটু বললে ভালো হতো, কিন্তু আসলে দেখা দিলে ভালো হতো, কিন্তু আমাদেরকে একটু সমস্যা ছিল। সমস্যা হচ্ছে কি যে আসলে বর্তমান যে পরিস্থিতি আমাদের বুঝতেই পারছেন যে আসলে এখন তো সবকিছুই অফলাইনে আমাদের ক্লাস অফ রয়েছে, আমরা অনলাইনে ভিত্তিক ক্লাসের আয়োজন করেছি। এখন আপনি মনে করুন যে দূরে রয়েছেন, এখন ছবিগুলো আমি তো কারেকশন করে দিতে পারবো না। এখন আপনি যদি আমার সাথে থাকতেন, আমার পাশে থাকতেন, তাহলে আমি যতটুকু পারতাম আপনাকে হেল্প করতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে ক্লাসটি দেখছেন তাদেরকে তারা সবাই হচ্ছে প্রত্যেকটি ক্লাস নিয়মিত দেখেন আমি আশা করছি, এবং হচ্ছে আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন। এবং যারা আমাদের অন্যের আগের যে ক্লাসগুলো ছিল, যারা কেউ যদি দেখে না থাকেন তাহলে হচ্ছে আমাদের পেজের একদম শেষের দিকে যাবেন, পোস্ট দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা, আমি আশা করছি যে বাচ্চাদের সুন্দর করে প্র্যাকটিস করে আপনারা নিজের দক্ষতাকে বাড়াচ্ছেন। ঠিক আছে, যেহেতু এক বছরের কোর্স, এখন এক বছরের কোর্সে কিন্তু বৃহৎ আকারে একটি সিলেবাস শেষ করা একটু ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, শুধু ডিফিকাল্ট না, এবং সেই কারণে কিন্তু আপনাদেরকে খুবই পরিশ্রম করতে হবে। এখন কথা হলো যে আপনারা সুন্দর করে আমার ক্লাসগুলো উপভোগ করছেন আমি আশা করছি, এবং আজকেও আমি একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আজকে যে ক্লাসটি হতে চলেছে সেটি হচ্ছে আমাদের নিয়মিত যে ক্লাসগুলো চলছে আমাদের 11:30টার সময় প্রত্যেকদিন সকালবেলা। এখন এই সময়টাতে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে, সেই ক্লাসগুলো আমার যে ক্লাসগুলো আমি কোনদিন পাল, আমি যে ক্লাসগুলো আমাদের নিয়ে থাকি সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ড্রয়িং বিভাগ থেকে আমি শুরু করেছি। ড্রয়িং এর যে পার্ট রয়েছে ওখান থেকে শুরু করেছি, এবং আমরা একের পর এক ধারাবাহিকভাবে প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ আমরা কমপ্লিট করে এসেছি, এবং তার একদম লাস্ট আমরা সর্বশেষ যেখানে আসছে যেটা 7 নম্বর, এরপরে 8 নম্বর রয়েছে। আমরা 8 নম্বরটি শেষ করার পরে স্কেচিং বলেন, তারপর হচ্ছে বিভিন্ন কালার বলেন, সবগুলোতেই আমরা আস্তে আস্তে চলে যাব, কিন্তু আসলে একটু সময়ের ব্যাপার। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে যেটি দেখতে চলেছেন যে মজার ক্লাসটি, সেটি হচ্ছে পশু কিভাবে আঁকতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে অনেক সময় হয়ে যায় এরকম যে আসলে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি তার গোড়া থেকে জানি না, বুঝি না, অনেক রকম হয়ে যায়, অনেকেই জানেন এরকম হয়, অসুবিধা না। কিন্তু আসলে আমরা একদম চাচ্ছি যে প্রথম থেকে জাস্ট ড্রয়িং ক্লাস থেকে কি হয়েছে, আমরা ড্রয়িং ক্লাসে বলি যে খালি শুধু আঁকাআঁকি করবো তা নয়, আমরা গল্প করবো, আমরা মানে সবকিছু আলোচনা করবো, বুঝতে পেরেছেন, ড্রয়িং রিলেটেড বিভিন্ন কিছু আলোচনা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টা হতে চলেছে সেটি হচ্ছে পশু কিভাবে আঁকতে হবে। তাই সর্বপ্রথমে আমরা জেনে নেব যে পশু কাকে বলে। পশু কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যাদের লেজ রয়েছে, ঠিক আছে, যাদের লেজ রয়েছে, লোমযুক্ত এবং চতুষ্পদ বিশিষ্ট প্রাণী, ঠিক আছে, এরাই হচ্ছে পশু। বুঝতে পারছেন, যারা মানুষকে সাধারণত আক্রমণ করে, ঠিক আছে, এরকম আমরা সংজ্ঞা হিসেবে ধরতে পারি, কিন্তু আসলে আপনি যেটি সবথেকে বেশি মাথায় রাখবেন সেটা হচ্ছে লেজ বিশিষ্ট, লোমযুক্ত এবং চতুষ্পদ প্রাণী, এরাই হচ্ছে কি, এরাই হলো পশু। এখন খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা,
তো আমরা যেহেতু পড়ছি মানে এটা আমরা আঁকবো, সেহেতু আমরা কোন কোন জিনিস পশুর মধ্যে থাকছে সেটা তো আমরা জেনে নেওয়াটা জরুরি, তাই না? এখন সেজন্য কিন্তু আমি একটু বকবক করে নিলাম আপনাদের সাথে। এবার দেখুন, এবার আমরা আঁকতে চলেছি পশু, ঠিক আছে? পশু কিভাবে আঁকতে হবে দেখুন। আমি আপনাদেরকে সর্বপ্রথম থেকে প্রত্যেক দিন ডে বাই ডে আমি আপনাদেরকে বলে আসছি যে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন একটা জিনিস খেয়াল করবেন ড্রয়িং এর ক্ষেত্রে। এটা কিন্তু ভেরি ভেরি ইজি একটা সিস্টেম, যে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো স্ট্রাকচার। একটা সাবজেক্টের মধ্যে যে বিষয়টা আপনি আঁকছেন সেই বিষয়টির মধ্যে কোন ধরনের স্ট্রাকচার রয়েছে, এইটা যদি আপনি সুন্দর করে বলতে পারেন বা মানে বলতে পারেন, এটা যদি বুঝতে পারেন, আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু এমন কোনো ছবি নেই, এমন কোনো পিকচার নেই যেটা আপনি আঁকতে পারবেন না, ঠিক আছে? এখন কোন বস্তুর জন্য, কোন জিনিসের জন্য কোন ধরনের স্ট্রাকচার থাকবে সেটা আপনার ক্লাসে ডে বাই ডে যে ক্লাসগুলো দেখছেন এর উপর ভিত্তি করে আপনারা বুঝে ফেলতে পারবেন। হয়তো আমি একটি দেখাবো কিন্তু আপনি অনেকগুলো সমাধান পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকে তাহলে আমরা পশু আঁকবো এবং পশুর জন্য একদম প্রাইমারি স্টেজে আপনি কোন ধরনের স্ট্রাকচার প্র্যাকটিস করবেন একটু দেখে নিন। দেখুন আমরা ইতিমধ্যে কি করেছি, আমরা হলো রেখাগুলো প্র্যাকটিস করেছেন আপনারা। আমি একটু দেখে নিলাম যে মার্কারটাই দাগ করছে কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা তাহলে স্টেপ বাই স্টেপ শিখবো। ওকে, একটু স্টেপ বাই স্টেপ দেখে আসবো। খেয়াল করুন, আমরা প্রথমেই কিন্তু আমরা জানেন যে আসলে রেখার কিন্তু বিকল্প নেই। রেখা প্র্যাকটিস করতে কিভাবে করতে হবে আমি আগেই আমাদের ভিডিওতে আমি বলে দিয়েছি, একটি ক্লাসে আমি বলে দিয়েছি কিভাবে প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, ঠিক আছে? আমি আবারও রিপিট করছি। দেখুন, রেখা হচ্ছে সরল রেখা এবং বক্ররেখা, তার মধ্যে রয়েছে কি, তার মধ্যে রয়েছে ভার্টিক্যাল লাইন এন্ড হরিজন্টাল লাইন। একটা হচ্ছে আনুভূমিক রেখা আর একটা হচ্ছে উল্লম্ব রেখা। এই যে দুইটি রেখা রয়েছে, এই দুইটি রেখা বা লাইন এবং সার্কেল, এই সার্কেল মানে বক্ররেখা এবং সরল রেখা, সব যত রকম ড্রয়িং রয়েছে সব এর খেলা, ঠিক আছে? এখন এগুলো কিভাবে প্র্যাকটিস করব সেগুলো আপনি দেখতে পাবেন কোথায়, আগের যে ভিডিওগুলো রয়েছে। ওকে, তাহলে দেখুন রেখা তাহলে কি করতে হবে, আপনাদেরকে আনুভূমিক রেখা প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন আপনারা প্র্যাকটিস করবেন মিনিমাম 20 মিনিট করে। হ্যাঁ, ভার্টিক্যাল লাইন প্র্যাকটিস করবেন মিনিমাম 10 মিনিট করে, ঠিক আছে? তখন প্র্যাকটিস করবেন প্রত্যেকটা জায়গায় স্কয়ার 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 স্কয়ার, দেখছেন? এরকম করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন হাতটাকে ফ্রি করার জন্য। এখন দেখুন শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে পশু আঁকতে পারি, তাহলে বুঝে নিলেন যে কোন ধরনের রেখাগুলো ইঙ্গিত করেছি। আমি যে রেখাগুলো ইঙ্গিত করেছি সেটা হচ্ছে বিশেষ করে ভার্টিক্যাল লাইন এন্ড হরিজন্টাল লাইন। এই দুটি রেখার মাধ্যমে আমি কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবো, যে স্ট্রাকচারটির মাধ্যমে আমি কি করব, আমি একটি গরু এঁকে ফেলবো। অর্থাৎ গরু একটি পশুর মধ্যে পড়ে, লেজ আছে, লোমযুক্ত, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা দেখুন, তাহলে আমরা যে স্ট্রাকচারটি ফলো করছি দেখুন, একটা হরিজন্টাল লাইন দেখেছেন? আমি অনেকগুলো না এঁকে আপনারা মানে সিরিয়াল ভাবে দেখেন যে প্রথমে কি করছি, তারপরে কি করলাম, তারপরে কি করলাম। ওকে, আচ্ছা দেখুন কি করলাম, আমি একটি ভার্টিক্যাল লাইন, ওকে, একটি ভার্টিক্যাল লাইন আঁকলাম। এবার দেখুন ঠিক একই ভাবে আরেকটি ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে কোন ধরনের রেখাগুলো প্র্যাকটিস করছি। দেখুন তাহলে কি করেছি, আমি দুইটি রেখা, তাই না? একটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। আর অন্য কিছু আছে না, অন্য কিছু কিন্তু নেই, আমি অন্য কিছু এখানে অ্যাড করিনি। এবার দেখুন, এবার আমি এটা তিনটি ভাগে বিভক্ত করব। দেখেন কয়টি ভাগে বিভক্ত করেছি, তিনটি ভাগে। কয়টি? তিনটি। 1 2 3। একই রকম জায়গা রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? একই রকম জায়গা রাখার চেষ্টা করেছি।
কয়টি খণ্ডে বিভক্ত করেছি? 3টি খণ্ডে শিক্ষার্থী বন্ধুরা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার মনে হয় যদি আপনারা আমার কথাগুলো এবং আমি যে কাজগুলো করছি, আমার হাতের যে কাজগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেগুলো যদি আপনারা মানে ঘরের যে প্রান্তে বসে দেখুন না কেন, আপনারা পারবেন, আমি এই আশা করছি। আচ্ছা দেখুন, তাহলে স্টেপ কয়টা করেছি? 1 2 3, 3টি খণ্ডে বিভক্ত করেছি একই রকম জায়গায় রেখে। ঠিক আছে, এটা হচ্ছে আই লেভেল। ঠিক আছে, আপনি চোখ দিয়ে একটা জিনিসকে কতটুকু দেখতে পাচ্ছেন যে আসলে এটা একবারে স্কেলের মাপে কিন্তু এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার না, এরকমটা না হতে পারে, হয়তো একটু এপাশ ওপাশ হতে পারে, কিন্তু আসলে আমি বুঝে নিলাম যে আসলে হ্যাঁ সবার মধ্যে এরকম একই রকম একটা জায়গা রয়েছে। তার মানে একটা কি করলাম, একটা চতুর্ভুজ এঁকে তারপরে কি করলাম, 3টি খণ্ডে বিভক্ত করেছি। একদম প্রথম থেকে দেখবেন, একটি যদি এই স্ট্রাকচারটা আপনি বুঝতে পারেন, যদি একটা স্ট্রাকচার আপনি বুঝতে পারেন, আপনি সব ধরনের প্রশ্ন আপনি আঁকতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, তাহলে দেখুন, খেয়াল করুন, এখান থেকে কি করলাম, ছোট্ট করে এরকম করে দিয়ে দিলাম রেখাটা। দেখুন, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এক নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, 4 নম্বর অংশ। বলতে পারেন স্যার, আপনাদের মনে হতে পারে গরু শিখতে কি শেখাচ্ছেন, খালি রেখাই তো শেখাচ্ছেন, তাই না? কিন্তু এই এর মধ্যে কিছু মজা রয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ দেখতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখুন, এবার আমি কি করলাম, ঠিক একই রকম অংশ নিয়ে আমি এখান থেকে দেখুন, এই যে অংশটি রয়েছে তার তুলনায় এটি ছোট হবে, এটি একটি স্কয়ার হবে। এখানে যেটি হবে সেটা হচ্ছে স্কয়ার। এখানে একটি স্কয়ার আপনাকে আঁকতে হবে, একটি বর্গ আঁকতে হবে, এবং যে বর্গটি, বর্গ মানে তো আপনারা বোঝেন, আচ্ছা, যার প্রত্যেকটি বাহু সমান হয়ে থাকে। এটা আমরা কেন করলাম? এটা হচ্ছে একটা গরুর দেহ, এটা হচ্ছে গলা, আর এটা হচ্ছে মাথা। একেবারে সব বুঝতে পারবেন। ওকে, এবার দেখুন, এখান থেকে ছোট্ট করে আপনি আরেকটি স্কয়ার আঁকলেন, খেয়াল করেছেন? আরেকটি স্কয়ার আপনি করে নিলেন। এবার দেখুন, এবার এখান থেকে আপনি এখানে অ্যাড করে দিলেন, হয়েছে? আপনাকে যে বিষয়টি সবথেকে বেশি মনে রাখতে হবে সেটা হলো এখানে কতটুকু অংশ, এখানে কতটুকু, এখানে কতটুকু, আর এখানে কতটুকু, আর এখানে কতটুকু দিয়েছেন। ঠিক আছে, 4টি খণ্ড, এবং এপাশে প্রত্যেকটি খণ্ড থেকে ছোট খণ্ড। ওকে, যদি আপনি এইটুকু মনে রাখতে পারেন, তাহলে আপনার একটা গরু যদি আপনি আঁকতে যান, তাহলে দেখবেন একদম সঠিকভাবে হবে। কিন্তু যদি আপনি ইচ্ছা মতো আঁকতে যান যে এখানে কতটুকু রয়েছে না রয়েছে আমার দেখার সময় নেই, আমি খেলে লিখে দিলাম, হবে। কিন্তু যারা প্রফেশনাল লেভেলে চলে গিয়েছেন তাদের হবে। উইদাউট আপনি প্রফেশনাল লেভেলে না গেলে আপনারা কিন্তু এরকম ভাবে আপনি বলতে পারবেন না। শুধু মানে আঁকা আঁকছেন, মানে নতুন শিখছেন যারা, তাদের জন্য বিস্তারিত আলোচনা। কিন্তু যারা টুকটাক পারেন এবং আগে শিখেছেন, তাদের তো অভিনন্দন, তারা তো অবশ্যই পারবেন, যে কোনো ভাবেই মোটামুটি আঁকতে পারবেন। আচ্ছা খেয়াল করুন, তাহলে আমি কি বলেছি যে আমি একটি যদি গরু আপনি আঁকতে পারেন, বা একটি পশু যদি আপনি আঁকতে পারেন, তাহলে সব ধরনের পশু আপনি আঁকতে সক্ষম হবেন। আচ্ছা তাহলে খেয়াল করুন, এবার দেখুন 2টি রেখা দিয়ে দিলাম, এপাশে একটা, এপাশে একটা, আবার দেখুন এপাশে একটা, এপাশে একটা। আমরা রেখাগুলো প্র্যাকটিস করেছিলাম, কিভাবে প্র্যাকটিস করেছিলাম? এভাবে প্র্যাকটিস করেছিলাম। আমি বলেছিলাম এভাবে রেখা প্র্যাকটিস করতে বলেছিলাম আপনাদেরকে, আপনারা এভাবে প্র্যাকটিস করেছিলেন, সেই রেখাগুলো কিন্তু এখানে কাজ লাগছে। দেখুন আমি যে ফর্মগুলো আপনাদের শিখিয়েছি, যে রেখাগুলোর টাইপগুলো আমি শিখেছি, কিরকম ভাবে শিখিয়েছি, যেরকম ভাবে যদি আপনি প্র্যাকটিস করে আসেন, তাহলে আমি মানে কি বলবো, আসলে কিছু বলার নেই, অবশ্যই পারবেন। আচ্ছা খেয়াল করুন, তাহলে এবার দেখুন, এই যে নিচের যে রেখাগুলো আমি দিয়েছি এখানে, এগুলো কিভাবে দিয়েছি, কিসের উপর ভিত্তি করে আমি দিলাম? আমি কি এগুলো আন্দাজে দিলাম, না বুঝে না শুনে দিলাম? না, এগুলোর মধ্যে, এগুলো দেওয়ার মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। কি নিয়ম রয়েছে? দেখুন, এই যে দেখুন, এই যে অংশটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে অংশটি রয়েছে, প্রায় আমার 1 বিঘত হয়েছে, 1 বিঘত হয়েছে। তো ঠিক আমি সেরকম করে এখান থেকে 1 বিঘত দিয়েছি, 1 বিঘত করে বড় করেছি। আবার দেখুন এখান থেকে একই রকম, আবার এখান থেকে একই রকম, আবার এখান থেকেও একই রকম। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে, সেটা হলো যে 2টি পা আমি ওই পাশে আঁকবো, অর্থাৎ ধরুন তো 4টি পা চতুষ্কোণী প্রাণী। আচ্ছা তাহলে কি হলো, এটা আমি ছোট করে দিলাম, এটাও আমি ছোট করে দিলাম। ওকে, এবার দেখুন খেয়াল করুন, এখান থেকে একটি রেখা নিয়ে নিলাম, যে আসলে এটা হচ্ছে গ্রাউন্ড। এটা কি গ্রাউন্ড? এই গ্রাউন্ডে কিন্তু কি এই কি হচ্ছে, এই গরুটা কি হয়েছে, দাঁড়িয়ে আছে, তাই না? এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। আচ্ছা তাই যদি হয়, তাহলে একটু খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু মূল স্ট্রাকচারটি ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। যদি আপনারা এই স্ট্রাকচারটি সুন্দর করে বোঝেন, মানে সুন্দর করে দেখেন,
তাহলে যে কোনো পশু আঁকতে পারবে। ঠিক আছে, আমি বারবার এক কথা আপনাদেরকে বলছি অবশ্য। তো আসলে কি জানেন, আসলে মজাটা কি, আমি একটা সময় ছিলাম যে আসলে ওরে বাবা পশু, গরু ছাগল, সে ছাগল আঁকতে যে অন্যরকম হয়ে যেত, গরু আঁকতে যে অন্যরকম হয়ে যেত। কিন্তু না, এগুলোর জন্য একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা আসলে আমরা যদি জানি তাহলে সবকিছু আঁকা সহজ, সবকিছু না শুধু পশু আঁকা সহজ। ওকে, এবার দেখুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কি হয়, আজকের ক্লাসটি অনেকটা মানে কি হবে, খুব আনন্দের সাথে ক্লাসটি আমি নিতে পারছি। কারণ হচ্ছে কি, যে আসলে সব থেকে বড় বিষয় আপনারা যে কমেন্ট গুলো করেন, হ্যাঁ, প্রশ্ন জানতে চান যে এটা কিভাবে ওটা কিভাবে হবে। সব থেকে বেশি একটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে, আমি গতদিন যে ওরিয়েন্টেশন ক্লাসে ছিলাম, সেই ক্লাসে আমাদের এক স্টুডেন্ট, উনি বাসাতে বোর্ডে ছবি এঁকে আমাকে দেখিয়েছে যে স্যার আমি প্র্যাকটিস করেছি, দেখেন আমাকে একদম লাইভে দেখাইছেন। আমি আসলে এই বিষয়টি নিয়ে, এই বিষয়টি দেখে যে আমার যে এতটাই ভালো লেগেছে যে আমি আপনারা কথা বলতে পারবেন না, যে আসলে তিনি চেষ্টা করছেন, এতটাই চেষ্টা, শুধু খাতা কলমে নয়, তিনি বোর্ডে প্র্যাকটিস করছেন। মানে ভাবাটা আসলে কল্পনায় অতীত। ঠিক আছে, আমি অনেকটা এটাকে আসলে অনেকটাই সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি চেষ্টা করছি যে আসলে যারা মন থেকে শিক্ষক হতে চান, বাচ্চাদেরকে শেখাইতে চান, মানে দুর্নীতি না করে, ঠিক আছে, দুর্নীতি যারা করে না তাদের জন্য কিন্তু অনেক পথ খোলা রয়েছে। ঠিক আছে, আপনি যদি ভাববেন না যে আমি দুর্নীতি করেই আমি বড় একটা স্তরে অধিষ্ঠিত হয়ে যাব, না, যারা সৎ হয় তারা অবশ্যই তার মূল্য পায়। ঠিক আছে, এখন আপনাকে সৎ হতে হবে। সৎ, দেখুন, ভালো জিনিসের কদর সবাই কিন্তু প্রথমেই কিন্তু বুঝতে চায় না। ঠিক আছে, ভালো জিনিসের কদর প্রথমেই কিন্তু বোঝা যায় না, কিন্তু আসলে ভালো জিনিস সারা জীবন টিকে থাকে, খারাপ জিনিস সারা জীবন টিকে থাকে না। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করুন, আসলে কি হয়, ক্লাস নিতে নিতে শুধু যে আসলে মানে কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা এসে যায়। আসলে কিছু যারা ক্লাসটি দেখছেন হয়তো ভালো লাগছে কিনা আমি জানি না, কিন্তু আসলে কথার পরিপ্রেক্ষিতে অনেক কিছু চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা দেখুন, তাহলে কি হচ্ছে, আমরা যে বিষয়টি এখানে আঁকলাম, আপনি যে বিষয়টি শিখছেন এটার জন্য একজনকে শেখাতে সক্ষম হন। আমি যে আপনাকে শেখাচ্ছি আপনি সেটা শিখতে পেরেছেন কিনা, আপনি পারছেন কিনা, আপনি যদি না পারেন সেখানে আমার কোনো সার্থকতা নেই। যদি আপনি পারেন তাহলে আমার সার্থকতা। মনে করুন আমি একটা ছবি এঁকেছি, এখন সেই ছবিটা কিসের উপর আঁকলাম, কিসের ছবি আঁকলাম, কোনো হিজিবিজি টাইপের কিছু এঁকেছি কিনা, এরকমটা আমার মনে হচ্ছে কিনা। যদি এরকমটা মনে হয় যে সব হিজিবিজি, আমি কিছু বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমার সার্থকতা ছবির মধ্যে নেই। কিন্তু যদি আপনি বুঝতে পারেন না ছবিটার দ্বারা এই জিনিসটা বোঝানো হয়েছে, তাহলে কিন্তু আপনি সঠিকটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ছবি ওখানে আমার সার্থকতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট একটি বিরতির পরে কিন্তু আবারও চলে আসলাম আমাদের ড্রয়িং ক্লাসে। ঠিক আছে, এখন ড্রয়িং ক্লাস বলা যাবে না, এখন ড্রয়িং মজার ক্লাস বলতে হবে। ঠিক আছে, ওকে, দেখুন, আসলে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে কোনো জিনিস, আপনি যে কোনো কাজ করুন না কেন, যে কাজই করেন না কেন, সেটা যদি আপনি আনন্দের সহিত করেন, দেখবেন তাতে আপনি ভালোই সাকসেস পাবেন, যেটা আমি পেয়েছি। আমি যে কাজ করি না কেন আমার আনন্দ করে করতে শিখতে ভালো লাগে, আনন্দ করে আমাকে শিখতে, আমি যদি শিখতে চাই, যদি আনন্দ করে শিখি তাহলে সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু আমি যদি এই যে ক্লাসের মধ্যে ওরে ব্যাপারে দু একটা স্যার থাকে, মানে ক্লাসের মধ্যে গেলে বাপ রে বাপ, মানে ক্লাসে ঢুকলেই কিন্তু সব ক্লাস ঠান্ডা, একদম ঠান্ডা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু আসলে মজার জায়গাটা তৈরি করতে পারলে আমার মনে হয় যে আসলে সেটা খুব ভালো হয়। আচ্ছা, তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কিন্তু স্ট্রাকচারটা বিরতির আগে যে অংশটি ছিল তাতে শিখে ফেলেছেন আপনারা মূল স্ট্রাকচারটি। এবার যেটি করবেন সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে। কোথায় কোথায় চেঞ্জ করলে ঘড়িটি সুন্দর করে রূপ পাবে দেখুন, খেয়াল করুন, একদম মাথা থেকে শুরু করি। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, সেটা হচ্ছে যখন আপনারা যে কোনো ছবি আঁকবেন সেটা উপর থেকে আঁকতে আঁকতে, উপর থেকে আঁকতে নিচের দিকে আঁকতে, নিচ থেকে উপর দিকে উঠবেন না। ঠিক আছে, এটা কিন্তু একটা নিয়ম যে আপনাকে কোনো ছবি আঁকতে হলে সেটা উপর থেকে নিচের দিকে আঁকতে আঁকতে আসতে হয়। কিন্তু যদি আপনি চান আমি নিচ থেকে উপরের দিকে যাব, পারবেন, কিন্তু আপনাকে কিন্তু সেটা অনেকটা হাই, মানে প্র্যাকটিসটা হাই লেভেলে করতে হবে, তারপরে আপনি করতে পারবেন যে না আমি পারি, নিচ থেকে প্র্যাকটিস করতে পারি। আমি পারি আর একটা শেখা, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, যার কারণে আপনি কি করবেন, উপর থেকে শুরু করবেন। ওকে, ঠিক আছে, তাহলে দেখুন কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, ভালো করে দেখবেন, এখানে চেঞ্জ করতে হবে, দেখুন, খেয়াল করুন ভালো করে কোথায় কোথায় চেঞ্জ করছি, দেখুন, খেয়াল করুন শিক্ষার্থী বন্ধুরা, দেখেছেন।
আচ্ছা, এটা আমরা একটু উপর থেকে দিয়ে দিই, দিলে বেশি ভালো লাগবে দেখতে। উপর থেকে দিলে বেশি ভালো লাগবে। ওকে, এরকম জায়গা থেকে দিই। ওকে, তারপর দেখুন এরকম জায়গা দিয়ে কাম হয়, এমন হবে, এখানে ছোট্ট করে টেনে দেবেন, হয়েছে? ওকে, এবার কি হয়, মাথা দুইটা, ছোটবেলায় যে জিনিসটি সব থেকে বেশি ভয় পেতাম সেটা হচ্ছে, মানে এটা শুনতে এখন মানে একটু ইজি লাগলেও সেটা তখনকার সময় ভীষণ ভয়ের ভয়ের একটা লেভেল ছিল। সেটা হচ্ছে এই যে গরু শিং, আমাদের বাসায় ছোটবেলায় গরু পুষতো মা, মা এবং বাবা গরু পুষতেন। এখন হচ্ছে এই গরুর শিং দেখলে আমি আর সেখানে থাকতামই না, আমার ভীষণ ভয় লাগতো। সেই শিংটা দেখুন কেমন লাগতো হচ্ছে, দেখুন যে জিনিসটাকে ভয় পেতাম আজকে আমার দুর্ভাগ্যবশত সেই জিনিসটাই আগে নিজেকে দেখাতে হচ্ছে আপনাদেরকে। আচ্ছা দেখুন, ওকে, তাহলে আমরা কি করবো, এখান থেকে এমন করে দিয়ে আবার ঠিক এখান থেকে এরকম বাঁকা করে দেবে। ওকে, একটু বাঁকা করে দিলে তাহলে একটু মানে শীট একটু বাঁকা টাইপের হয় তো সেই জন্য এমন করে দেখাবে। ঠিক আছে, ওকে, এবার দেখুন এমন এই পাশে যে কানটি রয়েছে, এই পাশে যে কানটি রয়েছে সেটি সম্পূর্ণ অংশটা দেখতে পাবেন না, কারণ ওটা হচ্ছে কি ওই সাইডের অংশ। ঠিক আছে, এটা আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন। এবার চোখটা দেখুন কিভাবে প্র্যাকটিস করবেন। চোখটা এরকম জায়গায় দেওয়ার পরে এরকম ছোট্ট জায়গায় দিবেন, এখান থেকে ছোট্ট করে নিয়ে এখান ছোট্ট করে দিয়ে এমন করার চেষ্টা করবেন। দেখুন হয়েছে না, হয়েছে তো? আচ্ছা, এমন করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, এখান থেকে ছোট্ট করে একটা অংশ নিয়ে এখান থেকে এমন করে ছেড়ে দেবেন, এখান থেকে এমন করে দিয়ে এটা আপনি ড্রয়িং করার সময় করতে পারবেন, কিন্তু স্কেচ করার সময় সব আপনাকে ডিটেইলস বোঝাতে হবে। আচ্ছা, তাহলে মুখটাই কিন্তু আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, এবং যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই কমেন্ট করছেন। ওকে, তাহলে দেখুন এবার কোথা থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে উঁচু করে নিয়ে এমন করে দিতে হবে। এখান থেকে নিচে, দাগ থেকে নিচে দিয়ে গেলেন, আবার ঠিক এমনি করে এমন করে দিলেন। হয়েছে? আমরা এটা একটা গাভী আঁকছি। হ্যাঁ, কি আঁকছি? গাভী আঁকছি। ঠিক আছে, একটা গাভী আঁকার চেষ্টা করছি। আর গাভী কিন্তু যে ঝুঁটিটা রয়েছে, এই ঝুঁটিটা কিন্তু কি হয়, ছোট হয়, বেশি উঁচু হয় না। যদি সাধারণত কি হতো, এখান থেকে এটা বিশাল উঁচু হয়ে এখান থেকে এমন চলে যেত, তাই না? কিন্তু গাভীর কিন্তু এটা কি হয়, এটা কিন্তু ছোট হয়। এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখুন এবার এখান থেকে কি হয়েছে, এখান থেকে লেজের যে অংশটা যাবে ওখান থেকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এবার দেখুন চারটি পা। বিশেষ করে যে সমস্যাটা আমি অধিকাংশ স্টুডেন্টের দেখেছি, সেই সমস্যাটা হচ্ছে একটাই, সেটা হলো গরুর পা কিভাবে রাখতে হয়। এই বিষয়টি সবার সমস্যা। উপর দিক থেকে যারা মানে যেমন তেমন করে চলে আসতে পারলে, মানে যেমন তেমন চলে আসা যায়, কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু চলে আসাটা একটু কঠিন হয়ে যায়। এখন কথা হচ্ছে সেই জন্য আপনাকে কি করতে হবে, অধিক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এবার দেখুন কিভাবে পাটা আঁকবেন। খুব সুন্দর করে লক্ষ্য করবেন, আমি যে কথাগুলো বলবো সেগুলো নিজেভাবে শুনে এবং আমি যেভাবে আঁকছি সেগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও পারবেন। এবার আপনাদের যে জিনিসটি খেয়াল করতে হবে সেটা হলো পায়ের যে হাঁটু থাকে, অর্থাৎ এই যে মাঝখানের যে অংশ, ভাঁজের যে অংশটা, এই যে অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু গরুর যে রয়েছে এবং সেটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত সেটা আমাদেরকে আগে নির্দেশ করে নিতে হবে। দেখুন একদম ঠিক মাঝখানে, এর ঠিক মাঝখানে আমি দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ভাগ করে নেবেন। ওকে, ভাগ করে নেওয়ার পর কি করবে দেখুন, এখান থেকে এমন করে নেওয়ার পরে এখানে ছোট্ট করে ভিতরে দিতে হবে। ওকে, ঠিক এমন করে চেঞ্জ করবেন। দেখুন এখান থেকে বেশি রয়েছে, এখান থেকে কম রয়েছে। এবার এখান থেকে যে এখান থেকে এমন করে এখান থেকে দেখুন এই যে একটি পা কিন্তু হয়ে গেছে। ওকে, এবার দেখুন, এবার এই যে অংশটা রয়েছে, এই অংশটা যদি পাটা ওই দিকে সামান্য উপরের দিকে আসে তখন এখান থেকে কিন্তু একটু উপরের দিকে করবে। এই যে গোড়ালিটা রয়েছে, মানে হাঁটুটা রয়েছে, হাঁটুটা কিন্তু এখান থেকে একটু উপরের দিকে করবে, এরকম জায়গা করবে। কারণটা কি? কারণটা আমি বলে দিলাম যে এখান থেকে যেহেতু এটা ওই পাশের পা, সেই কারণে কিন্তু এটা একটু এখান থেকে যখন উপরে, তাহলে এই জায়গার অংশটা একটু উপরের দিকে যাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা দেখি না বলেই কিন্তু আমরা আঁকতে পারি না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আপনি একটু ছোট্ট করে দেখেন, মানে একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন।
দেখুন এখান থেকে এমন করে দিলেন, আবার এখান থেকে উপরের দিকটা মোটা হয়, ঠিক আছে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে সুন্দর করে নিয়ে এসে এখান থেকে হালকা উঁচু করে দিবেন। এইগুলো উঁচু করবেন না, এখান থেকে নিচের দিকে একটু হালকা উঁচু করে দিয়ে এর সাথে মিশাই দিবেন। ওকে, দেখুন এমন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গরু কি এঁকে ফেলেছি, পা, সামনের দুইটি পা আমরা এঁকে ফেলেছি। আচ্ছা, এবার দেখুন পিছনের দুইটি কি করে রাখতে হবে। তার আগে আমরা এই যে খুঁটটা রয়েছে, এই খুঁটটা আঁকার আগে আমরা এই যে একটু এঁকে আসি, তারপরে একবারে খুঁটগুলো দেবো, তাহলে চারটি খুঁড় একবারে একের পর এক দেখলে আপনাদের ভালো মনে থাকবে। কারণ কি, যখন দেখেন আপনি যখন অঙ্ক করবেন একটা জিনিস খেয়াল করবেন, একই ধারাবাহিকতার অঙ্ক যদি আপনার বারবার থাকে, অনেকবার রিপিট হয়, দেখবেন যে কোনো প্রশ্ন, মানে শুধু অঙ্ক বলে কথা না, যে কোনো প্রশ্ন বারবার রিপিট হলে সেই প্রশ্নটা কিন্তু আমরা বেশি মুখস্থ হয়ে যায়। সে কারণে আমি ধারাবাহিকভাবে একই জিনিস 4-5টা যখন দেখাবো তখন আপনারা দেখবেন একদম মুখস্থ হয়ে যাবে। ওকে, এবার দেখুন ঠিক এখান থেকে সামান্য অংশ নিয়ে এখান থেকে এমন, আবার ঠিক এরকম জায়গা থেকে অল্প করে বাইরে যে, মানে আপনি মাঝখানে রেখাটি ফলো করুন, মাঝখানে রেখাটি ফলো করে এখান থেকে সুন্দর করে এখান থেকে এমন করতে হবে। দেখেছেন? এবার দেখুন এখান থেকে সোজা করে নিয়ে আসলেন, আর এখান থেকে বাঁকা করে নিয়ে এসে এই করে হয়েছে। দেখেছেন? একটা জিনিস খেয়াল করেন, এই যে অংশটি রয়েছে এই পাটা কিন্তু অনেকটা পিছনে, তাহলে কি হচ্ছে, আমরা পায়ের যে অংশটা শিখছিলাম সেটা হচ্ছে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপনি একটা পা শিখে নিলেন এবং এখান থেকে কি করবেন, এখান থেকে যে অংশটি রয়েছে এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, এই যে অংশটি রয়েছে এখান থেকে আবার এই অংশটি কিন্তু এখান থেকে দেখা যায় না, কারণ এখানে অংশটি কিন্তু বেশি, ঠিক আছে। সেজন্য কি করতে হবে, এখান থেকে আপনি টেনে নিয়ে এসে এখান থেকে এমন করে দেবেন, আবার এখান থেকে নিয়ে এসে এমন করে দেবেন, ছোট করে দিতে পারেন, এমন করে দিতে পারেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার দেখুন এই যে অংশটি রয়েছে এখান থেকে এরকম করে দিবেন, দেওয়ার পর এখান থেকে নিচ থেকে এসে এখান থেকে উপর থেকে এমন করে, আবার এখান থেকে এমন করে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এখান থেকে এমন করে দেবেন। ওকে, তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি আপনারা ক্লাসটি মোটামুটি বুঝতে পারছেন। এখন দেখুন বাকি অংশটি দেখুন এবার। আচ্ছা, তাহলে আমরা যে আশেপাশে যে রেখাগুলো ছিল সেই রেখাগুলো মুছে ফেলবো, তা না হলে আমরা কিন্তু মূল জিনিসটাকে বুঝতে পারছি না। তাহলে মুছে ফেলে আশেপাশের জিনিসগুলো, আশেপাশের যে রেখাগুলো রয়েছে সেগুলো মুছে ফেলুন। আচ্ছা, তাহলে উপরে রেখে দিলাম। আচ্ছা, তাহলে দেখুন এবার কি করব, এবার আমরা লেজটা বাকি রয়েছে এবং নিচের যে গরুর যে খুর রয়েছে, পায়ের যে খুর, সেই খুরটা এবার খেয়াল করুন। লেজটা কিভাবে করবেন, উপর দিকটা সাধারণত কি হয়, মোটা হয়, নিচের দিকটা এরকম করে দিতে পারেন। অনেকে যদি এরকম মনে করেন যে না, লেজটা এরকম করে অল্প করে দিয়ে এখান থেকে এমন করে দেবেন, ছোট হবে না, ঠিক আছে, এটা বড় হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু আবার বিড়ালের মতো করে লেজ করে ফেলবেন না। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে আসলে ছোট হয় না, এটা বড় হয়। রিয়েল যাদের বাসাতে গরু রয়েছে তারা কিন্তু দেখতে পাবেন যে আসলে যখন তার লেজটা কিন্তু প্রায় একদম অনেক গরুর লেজ কিন্তু মাটি দিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এবার দেখুন পেটের যে অংশটি রয়েছে, এখান থেকে যে রেখাগুলো আমরা দেখতে পাই মোটামুটি। ওকে, আচ্ছা দেখুন এবার যেটি করবো, আমরা এখান থেকে অল্প করে একটু মুছে ফেলবো। মুছে ফেলে কি করবো, এখান থেকে সামান্য সামান্য বাড়াই ভেতর দিকে দেবো। দেখুন সামান্য বাড়াই ভেতর দিকে দিলাম, আবার এটাও দেখুন একই রকম ভাবে সামান্য বাড়াই ভেতর দিকে দিলাম, আবার দেখুন দিলাম, সামান্য পেছন দিকে দিয়ে সামনের দিকে দিলাম, হয়েছে। এটা আসলে কি হয়, পাগুলো বিভিন্ন দিক থেকে রয়েছে, যার কারণে একটা জিনিস আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে এইগুলো সব জায়গাতে কিন্তু একই রকম দেখাবে না, ঠিক আছে। এইটা এটা মিল হবে, আবার এইটা এটা মিল হবে, বুঝতে পেরেছেন। একটা জিনিস খেয়াল করুন, আবার এখান থেকে কি করবেন, এখান থেকে সামান্য উঁচু করে দেবেন, এই যে, আবার এখান থেকে সামান্য উঁচু করে দেবেন, আবার এখান থেকে সামান্য উঁচু করে দেবেন, আবার এখান থেকে সামান্য উঁচু করে দেবেন, হয়েছে। আচ্ছা,
দেখুন এখান থেকে সোজা আর এখান থেকে এখন গোল করে দেবেন। হয়েছে? এখান থেকে সোজা, এখান থেকে সামান্য গোল করে দেবেন। এখান থেকে এমন করে দেবেন। এখান থেকে এমন, এখান থেকে এমন। আবার দেখুন এখান থেকে সোজা করে দিয়ে ওফ, একটা জিনিস আমাদের একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই পাটা ছোট হবে। হ্যাঁ, এই পাটা একটু ছোট হবে। না, আরো ছোট হবে, আর দিকে যাবে। এটা হচ্ছে এরকম জায়গা থেকে এমন করে দিলাম, এখান থেকে এমন করে দিয়ে দেখুন শিক্ষার্থী বন্ধুরা এমন করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে ডাউন করে দিলেন, মাঝখানের অংশটি যেহেতু এরকম করে এরকমই হয়, এরকম করে দেওয়ার চেষ্টা করুন। এই যে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন যে আসলে কিভাবে গরুটি আঁকতে হবে। মোটামুটি কিন্তু একটা গরুর একটা শেপ আমরা করে ফেলেছি অলরেডি। তাহলে আমরা কিন্তু পশুর যে অধ্যায় রয়েছে আপনাদের ড্রয়িং এর ক্ষেত্রে 7 নাম্বার অংশে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোটামুটি একটা গরু আঁকা শিখে গিয়েছেন। ঠিক আছে? এভাবেই কিন্তু সকল ধরনের পশুগুলো কিন্তু এরকম স্ট্রাকচার ব্যবহার করে আপনি আঁকতে পারেন। ঠিক আছে? এর পরে পরবর্তীতে আমরা আরেকটি পশু দেখাবো। ঠিক আছে? তাহলে দেখলে আপনাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন একটু দেখুন যে আসলে এই যে ভূমিটা রয়েছে, তাই না? এই ভূমির যে অংশটা রয়েছে, এখানে আমরা একটু কিভাবে একটু সুন্দর করতে পারি। একটু গরু আঁকছেন বলে যে অন্য কিছু করা যাবে না, এটাও ধরার মধ্যে পড়ে না। কারণ হচ্ছে গরু আঁকার সময় আপনাকে আচ্ছা দেখুন এখান থেকে এই যে অংশটি রয়েছে, আর একটা জিনিস, আচ্ছা এই পার্টি আমরা একটু ছোট করে দিই। হ্যাঁ, এই পার্টি একটু ছোট করে দিই, যেহেতু এই পাশে ওই পাশে রয়েছে, সেই কারণে একটু ছোট করে দিলে বেশি ভালো হয়। আচ্ছা, তাহলে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে আমরা কি করব, আমরা মোটামুটি দেখুন কিছু ঘাস দিয়ে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। মনে করুন এই ঘাসগুলো পায়ের তলায় পড়েছে। ঠিক আছে? এমন করে আপনারা ঘাসগুলো প্র্যাকটিস করতে পারেন। কাছের যে ঘাসগুলো থাকবে সেগুলো বড় হবে, আর দূরে যে ঘাসগুলো থাকবে সেগুলো এমন হবে, সরানো ছিটানো অবস্থা থাকবে। হয়েছে? দেখুন এমন করে প্র্যাকটিস করতে পারেন। হয়েছে? এখন আসলে বিষয় হচ্ছে যে গরুটা কিভাবে একদম স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে। এখন একটা জিনিস খেয়াল করুন, মনে করুন গরুটা মাথা উঁচু করতে পারে, ঘাস খেতে পারে, তখন স্ট্রাকচারটা কেমন হবে একটু যদি একটু খেয়াল করে দেখে নেন। সেটা হচ্ছে আমরা এখানে এখানে এঁকে দেখাচ্ছি। ঠিক আছে? যেহেতু এখানে গরুটি রয়েছে, আমরা একটু এখানে এঁকে দেখাই। ওকে? আচ্ছা, এখান থেকে গেল, এখান থেকে এই অংশটি গেল, কেমন? এখন দেখুন যদি মাথা নিচের দিকে থাকে তখন স্ট্রাকচারটা কেমন হবে। এখান থেকে আমি এরকম একটা সুন্দর করে একটা চতুর্ভুজ নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে দেখুন মাথাটা নিচের দিকে এমন করে দিতে হবে। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করুন, বিষয়টা হচ্ছে যখন একটি গরু ঘাস খাওয়ার একটা ব্যাপার হবে, যে মাথা নিচু করবে, তখন কিন্তু এই অংশটা বড় হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই অংশটা তখন একটু বড় দেখায়। খেয়াল করুন, তারপরে সামান্য বড় দেখায়, বেশি বড় না, সামান্য বড় দেখায়। আচ্ছা, এখান থেকে খেয়াল করুন, এই যে এমন যেরকমটা করেছিলাম আগের বার, ঠিক তেমন এখান থেকে নিয়ে ছোট্ট করে দিলাম, এমন হয়েছে। শুধু দেখে রাখেন জাস্ট এটা কেমন করে করতে হবে। এই যে মানে স্ট্রাকচারটা ঠিক এমন হবে। ঠিক আছে? এখান থেকে এমন হবে, আবার এখান থেকে কিন্তু লেজটা এমন হবে, এখান থেকে এমন হবে। তখন এটা মাথা থেকে নিচে থাকে, মাথাটা নিচে থাকে। শুধু মাথা থেকে দেখেন তাহলে কিন্তু একটু মনে বোঝা যাবে। কিন্তু ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। দেখুন মাথা তখন নিচের দিকে হবে, এটা লম্বা মতো হবে, এরকমটাই হবে।
আমি এরকমটা করে আপনাদেরকে আগামী দিনে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব এবং আরো একটি নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যারা কমেন্ট করেছে তাদের অনেক ধন্যবাদ এবং আমরা কি করব, আমরা আগামী দিন আবার বিষয়টা আরো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন এবং করোনাকালীন সময় আপনারা যেটা ক্লাস থেকে বলে থাকি আপনাদেরকে যে আসলে ভাই সকল কাজ হবে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার পরে, ঠিক আছে? নিজেকে বাঁচিয়ে না রেখে তো আর অন্য কিছু কল্পনা করা যায় না। তো আসলে নিজেকে সেফ রাখুন এবং বাসাতে বসে আপনারা সকল স্বাস্থ্যবিধি মেনে বাসাতে থাকুন এবং বাইরে যখন বের হবেন তখন অবশ্যই মাস্ক পরবেন, মানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন।